প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের জন্য এমন একটি গল্প নিয়ে এসেছি যা আপনাদের অবাক করবে। এই গল্পে একজন দরিদ্র যুবক ৮০ বছর বয়সী এক ধনী মহিলাকে বিয়ে করেছিল। কিন্তু বিয়ের মাত্র ৭ দিন পরে যখন সে তার নববধূর কাছে বাসর রাত উদ্যাপন করতে পৌঁছায়, তখন যে দৃশ্যটি সে দেখেছিল তা বিশ্বাস করা কঠিন। সেই বৃদ্ধা মহিলার চলাফেরা এবং চোখে তা দেখে মনে হচ্ছিল যে তিনি ১৮ বছরের একজন তরুণের চেয়ে কম নন। কিন্তু আসল চমক তখন এলো যখন অর্জুন এমন একটি সিদ্ধান্ত নিলেন যা কেউ আশা করেনি। অর্জুন একজন ২৫ বছর বয়সী যুবক, যার ওপর পুরো বাড়ির দায়িত্ব এসে পড়ে। বাবার মৃত্যুর পর পুরো পরিবার তার ওপরে নির্ভরশীল হয়ে পড়ে। তার মা অনিতা গুরুতর অসুস্থতায় ভুগছিলেন, যার চিকিৎসায় সমস্ত সঞ্চয় খরচ হয়ে গিয়েছিল। তার ছোট বোন কাজল তখনও স্কুলে পড়ছিল। তার ফি, বই এবং অন্যান্য খরচ অর্জুনের জন্য বোঝা হয়ে উঠেছিল। মাত্র ২৫ বছর বয়সে জীবন তাকে এতটাই দায়িত্বশীল করে তুলেছিল যে তার মুখ সময়ের আগেই বৃদ্ধ লাগতে শুরু করেছিল। সারাদিন পড়াশোনা, কঠোর পরিশ্রম এবং ছোটোখাটো কাজ করে সে কোনোভাবে সংসার চালাচ্ছিল। তার মুখে উদ্বেগের রেখা এবং চোখের নিচের কালো দাগ স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছিল যে সে ভেতর থেকে সম্পূর্ণ ক্লান্ত। ঋণদাতারা প্রতিদিন দরজায় কড়া নাড়ছিল। একদিন সে এক সস্তা চায়ের দোকানে গেল। সে পকেট থেকে কয়েনগুলো বের করে গুনতে শুরু করল, চা কেনার মতো পর্যাপ্ত টাকা আছে কিনা তা পরীক্ষা করার জন্য। তারপর তার চোখ পড়ল এক মহিলার ওপর, যে দূর থেকে তার দিকে তাকিয়েছিল। তিনি কোনো সাধারণ মহিলা ছিলেন না, তার নাম ছিল সামিরা মালিক। ব্যবসায়ী জগতে তিনি ছিলেন এক বনাম দামি শাড়ি, ভারী গয়না, আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব অর্জুনকে অবাক করে দিয়েছিল। সামিরা হেসে জিজ্ঞেস করল, তুমি কি অর্জুন ভার্মা? অর্জুন ক্লান্ত কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ, এটাই আমি। সে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। তারপর সে বলল, আমি জানি এখন তোমার জীবনে কি ঘটছে। তোমার মায়ের অসুস্থতা, তোমার বোনের পড়াশোনা এবং ঋণের বোঝা সম্পর্কে আমি সব কিছুই জানি। অর্জুন হতবাক হয়ে গেল। সে দ্বিধাগ্রস্তভাবে জিজ্ঞাসা করল, তুমি কে, আর তুমি আমার সম্পর্কে এত কিছু কিভাবে জানো? সামিরা হালকা হেসে উত্তর দিল, তুমি যদি চাও আমি তোমার ভাগ্য পরিবর্তন করতে পারি, একটাই শর্তে, আমাকে বিয়ে করো। এই কথা শুনে অর্জুন হতবাক হয়ে গেল। সে বলল, তুমি কি বলছো? আমি তোমাকে বিয়ে করতে চাই? সামিরা গম্ভীরভাবে বলল, কিন্তু আসল প্রশ্ন হলো এটাই, সর্বোপরি কেন একজন ৮০ বছর বয়সী মহিলা ২৫ বছর বয়সী একজন দরিদ্র ছেলেকে বিয়ে করতে চেয়েছিলেন? এটা কি অর্জুনের জন্য স্বপ্নের মতো ছিল, নাকি ফাঁদের মতো? কিন্তু এই সিদ্ধান্তের পেছনে লুকিয়ে থাকা রহস্য জানলে আপনি অবাক হবেন। এটা কোনো রসিকতা নয়, বরং এটা তোমার জন্য এক সোজাসুজি প্রস্তাব, শান্ত স্বরে বলল সামিরা। যদি তুমি এটা মেনে নাও, তাহলে আমি নিজেই তোমার মায়ের চিকিৎসা করাবো। তোমার বোনের লেখাপড়ার সম্পূর্ণ দায়িত্ব আমি নেব এবং তোমার মাথার ঋণও শোধ করব। এই সব আমার পক্ষ থেকে হবে। আমি তোমাকে তোমার জীবনের সকল সমস্যা থেকে মুক্ত করব। অর্জুনের মনটা যেন অশান্তিতে ভরে গেল। সে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে জিজ্ঞেস করল, এর বিনিময়ে আমাকে কি করতে হবে? শুধু এক জিনিস, সামিরা তৎক্ষণাৎ উত্তর দিল, তোমাকে আমাকে বিয়ে করতে হবে। আমাদের মধ্যে একটি আইনি চুক্তি হবে। বিয়ের পরেও তোমার স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ হবে না। তুমি তোমার জীবন তোমার ইচ্ছামতো কাটাতে পারো, কিন্তু আমার কিছু শর্ত আছে যা তোমাকে মানতে হবে। তার কথাগুলো শুনতে সহজ মনে হচ্ছিল, কিন্তু বাস্তবে সেগুলো পূরণ করা খুবই কঠিন ছিল। অর্জুন কিছু না বলে সেখান থেকে চলে গেল। সামিরাও তার দামি গাড়িতে করে চলে গেল। অনেক দিন কেটে গেল, কিন্তু পরিস্থিতি অর্জুনকে বাধ্য করল। ঋণদাতাদের হুমকি দিনরাত তার মানসিক শান্তি কেড়ে নিয়েছিল। সে ভাবতে লাগল যে যদি আমি ওই ধনী মহিলার কথায় রাজি হই, তাহলে হয়তো আমার মা জীবন পাবেন এবং আমার বোনের ভবিষ্যতেও ভালো হবে। অবশেষে সে হাল ছেড়ে দিয়ে সামিরার কাছে গেল এবং তার সমস্ত শর্ত মেনে নিয়ে তাকে বিয়ে করল। সাক্ষীদের সামনেই দলিলপত্রে স্বাক্ষর করা হয়েছিল এবং বিবাহটি সততার সাথে সম্পন্ন হয়েছিল। এই প্রথম অর্জুন একটি বিলাসবহুল প্রাসাদে পা রাখলেন। তার হৃদয়ে এক অজানা উদ্বেগ ভরে উঠল। সে বিশ্বাস করতে পারছিল না যে সে বিশ্বের অন্যতম ধনী মহিলার সাথে বিবাহিত। প্রাসাদটি কোনো রাজপ্রাসাদ থেকে কম ছিল না। চারদিকে ছিল জাঁকজমক, দামি আসবাবপত্র, উঁচু সিলিং, মার্বেল পাথরের মেঝে আর দেওয়ালে জটিল সাজসজ্জা। প্রতিটি কোণ স্বপ্নের মতো লাগছিল। সেখানকার চাকররা সামিরার নির্দেশে যেত এবং সর্বদা প্রস্তুত থাকত। সে বুঝতে পেরেছিল যে সামিরা কোনো সাধারণ মহিলা নয়। এমনকি বছরের পর বছর ধরেও তার জন্য কাজ করা চাকররাও তার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকত।
প্রাসাদে কাজ করা সুন্দরী মেয়েরা যদি অর্জুনের সাথে কথা বলতো, তারা খুব কম কথায় উত্তর দিত এবং তারপর চুপ করে থাকত, যেন এক ভয় আছে যে নতুন ভদ্রলোক হয়তো কোনো কিছুর জন্য খারাপ বোধ করবেন। রাতের নীরবতায় তার মনে হচ্ছিল যেন সবকিছু তার ইচ্ছা মতোই ঘটছে, কিন্তু তারও একটু দম বন্ধ হচ্ছিল। তখন সে পিছনে ফিরে তাকালো। তখন সে শূন্যতা ছাড়া আর কিছুই দেখতে পেল না। সময়ের সাথে অর্জুন প্রাসাদের সবচেয়ে বড় রহস্য আবিষ্কার করতে শুরু করে। দ্বিতীয় তলায় একটি ভারী ও বিশাল দরজা ছিল, যেটা সবসময় বন্ধ থাকত এবং তাতে একটি বড় তালা থাকত। সেই দরজাটা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হতো। অর্জুন ভাবতে লাগলো যে দরজাটা এত সুরক্ষিতভাবে রাখা হয়েছিল, তার পিছনে কি লুকিয়ে আছে। অর্জুন আর সামিরার মধ্যে সম্পর্ক ছিল, কিন্তু তখনও কোনো মানসিক সংযোগ তৈরি হয়নি। সামিরা চাইছিল অর্জুন স্বেচ্ছায় তার ঘরে আসুক, জোর করে নয়। সে অর্জুনকে খুব ভালোবাসত, কিন্তু অর্জুনও তখনও তার থেকে দূরত্ব বজায় রেখে চলছিল। সামিরা প্রায়ই তার ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকত। যখনই তারা দুজনে একে অপরের সাথে কথা বলতো, তখনই কথাটা খুব ছোট হয়ে যেত, শুধুমাত্র আনুষ্ঠানিকতা। সামিরা প্রায়ই তার সুস্থতা সম্পর্কে জিজ্ঞাসা করত, কিন্তু অর্জুন কেবল প্রয়োজন না থাকলেই কথা বলতেন না, নয়তো চুপ করে থাকতেন। সামিরা প্রতিদিন অর্জুনের সাথে টেবিলে বসে খাবার খেত। তারা দুজনেই একে অপরকে কোনো বিষয়ে কিছু বলেননি এবং একে অপরের পরিবার সম্পর্কে কেমনই জানার চেষ্টা করেনি। মনে হচ্ছিল যেন দুজনেরই সম্পূর্ণ আলাদা জগৎ। একবার রাত ছিল এবং প্রাসাদে নীরবতা ছিল। অর্জুন তার ঘরের দিকে মুখ ফিরে তাকালো। তারপর তার চোখ পড়ল প্রাসাদের অন্য এক অংশে, যেখানে আলো জ্বলছিল। এটা দেখে সে সেখানেই থমকে গেল। সে দেখতে পেল যে এই আলো সামিরার ঘর থেকে আসছে। এই ঘরটি প্রাসাদের কেন্দ্রীয় অংশে ছিল। সামিরা ছাড়া আর কাউকে সেখানে যেতে দেওয়া হতো না। সামিরা অর্জুনকে তার ঘরে ডাকার জন্য অধীর হয়ে পড়েছিল, কিন্তু অর্জুন কখনো সেই ঘরে যাওয়ার চেষ্টা করেনি। সে জোর করে নিজেকে সংযত করল। আরেকটি ঘর ছিল, যার উপর একটি শক্ত তালা ছিল। অর্জুন ভেতরে যাওয়ার চেষ্টা করত, কিন্তু কেউ তাকে থামিয়ে বলতো, স্যার, ওই ঘরের ভেতরে যাওয়া নিষেধ। অর্জুন অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন এমন হলো? কিন্তু সে কখনোই কোনো উত্তর পায় না। এক রাতে সে ধীরে ধীরে সেই ঘরের দিকে এগিয়ে গেল। দরজার কাছে পৌঁছে মনোযোগ দিয়ে শুনল যে সামিরা কারোর সাথে কথা বলছে, এবং সে যেভাবে কথা বলছিল তাতে অর্জুনের হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল। সে বুঝতে পারছিল না যে সামিরার জীবনের সাথে কী রহস্য জড়িত ছিল, কিন্তু এখন সে নিশ্চিত হয়ে গেল যে তার কাছ থেকে অনেক কিছু লুকানো হচ্ছিল। তার মনে অনেক প্রশ্ন জাগছিল যে সামিরা সবার কাছ থেকে কী লুকিয়ে রেখেছে এবং কেন সে কাউকে ঘরে আসতে দেয় না। সে দরজার কাছে চুপচাপ দাঁড়িয়ে রইল এবং তার হৃদস্পন্দন থামানোর চেষ্টা করল। তার মনে অদ্ভুত চিন্তা আসতে লাগলো যে বিয়েকে সে আপোষ হিসেবে মেনে নিয়েছিল, তার পেছনে কি কোনো বড় ষড়যন্ত্র আছে, নাকি কোনো গোপন রহস্য আছে। অর্জুন জানত যে সে প্রাসাদের প্রতিটি গোপন কথা প্রকাশ করবে। এইসব ভাবতে ভাবতে সে তার ঘরে ফিরে গেল এবং সিদ্ধান্ত নিল যে যাই ঘটুক না কেন, আজ সে ওই ঘরে যাবে এবং দেখবে ব্যাপারটা কি। তার সন্দেহ এখন আবেশে পরিণত হয়েছে। সে ভাবতে লাগলো কিভাবে ওই ঘরে পৌঁছানো যায়। সামিরা তার দিকে তাকিয়ে সব সময় হাসত। তিনি আসলে ৮০ বছরের বৃদ্ধা ছিলেন, কিন্তু অর্জুনের কাছ থেকে প্রতিদিনই তার নতুন আশা ও প্রত্যাশা ছিল। এখন অর্জুন ভাবল যে তার এই মহিলার সাথে কথা বলা উচিত। একমাত্র সেই তাকে সেই ঘরের রহস্য জানাতে পারে। প্রাসাদের নির্জন অন্ধকারে কেবল ঘড়ির টিকটিক শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। রাতের তৃতীয় প্রহরে অর্জুন সেই ঘরে যাওয়ার জন্য প্রস্তুত হল। সে সামিরার একজন বিশেষ দাসীর সাথে কথা বলল, যে ছিল কিরণ নামে ২২ বছর বয়সে এক অত্যন্ত সুন্দরী মেয়ে। অর্জুন কিরণকে অনুরোধ করলেন যে তিনি তার স্ত্রী সামিরার সাথে দেখা করতে চান। কিরণ সামিরার কাছ থেকে অনুমতি নিতে যায়। কিরণ ছাড়া আর কেউ সামিরার কাছে যেতে পারত না। কিরণ যখন সামিরাকে অর্জুনের ইচ্ছার কথা জানালো, সামিরা খুশি হয়ে কিরণের হাতে চুমু খেল এবং বলল, তাড়াতাড়ি পাঠাও। কিরণ অর্জুনকে চলে যাওয়ার অনুমতি দিল। অর্জুন ছিলেন ২২ বছর বয়সে একজন সুদর্শন, শক্তিশালী এবং প্রতিশ্রুতিশীল যুবক। সে গিয়ে সামিরার ডোরবেল বাজাতে শুরু করল। সামিরা দরজা খুলে দিল এবং তাকে আন্তরিকভাবে স্বাগত জানালো। অর্জুন ভাবল যে আমি যদি ওকে খুশি না করি এবং আমার না করি, তাহলে রহস্যটা কিভাবে উন্মোচিত হবে। ঘরটি গোলাপের সুগন্ধে সুগন্ধিযুক্ত ছিল। সামিরা দাঁড়িয়েছিল, মুখে উজ্জ্বলতা আর চোখে ভালোবাসার আলো। অর্জুন ঘরে ঢোকার সাথে সাথেই তার হৃদস্পন্দন জোরে জোরে শুরু হয়ে গেল। অর্জুন অবাক হয়ে বলল, সামিরা, আজই তোমাকে ২০ বছরের মেয়ের মতো দেখাচ্ছে। এটা কিভাবে সম্ভব? সামিরা হাসল। তার মুখে এক বিশেষ উজ্জ্বলতা ছিল। সে ধীরে ধীরে অর্জুনের কাছে এসে বলল, ভালোবাসায় কোনো বয়স নেই অর্জুন। যখন একজন নারী তার সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসে, তখন তার আত্মা তরুণ হয়ে ওঠে।
আমি তোমাকে শুধু আমার সম্পদ এবং প্রাসাদের উত্তরাধিকারী করিনি, বরং আমার হৃদয়েরও মালিক করে তুলেছি। ঘরটি এখন ভালোবাসার আর্দ্রতায় সম্পূর্ণরূপে ভিজে গেছে। অর্জুন বিছানার কাছেই বসেছিল এবং সামিরা এসে ধীরে ধীরে তার পাশে বসল। দুজনের মধ্যে এক নীরবতা ছিল, যা ভারী ছিল না, কিন্তু মিষ্টি ছিল। সামিরা বলল, আমি কখনো ভাবিনি যে আমার জীবনের এই পর্যায়ে কেউ আমার চোখের দিকে এমনভাবে তাকাবে যে তুমি দেখছো। অর্জুন ধীরে ধীরে উত্তর দিল, আমি কখনো ভাবিনি যে তোমার চোখে এত গভীরতা থাকবে যে আমি আমার সমস্ত প্রশ্ন ভুলে যাব। সামিরার চোখে একটু আর্দ্রতা ছিল এবং তার ঠোঁটে ভালোবাসা দৃশ্যমান ছিল। এই ভালোবাসার অপেক্ষায় আমি অনেক কিছু হারিয়ে ফেলেছি। যৌবন চলে গেছে, সম্পর্ক চলে গেছে, কিন্তু হৃদয়ে এখনও স্পন্দন। অর্জুন তার হাত ধরেছিল। দুজনের হাতের তালুর মাঝখানে উষ্ণতা, এক নতুন উষ্ণতা ছিল। স্ফুরিত শিখা জ্বলে উঠল। অর্জুন বলল, ক্ষমা করে দাও সামিরা, আমি জানি আমি আগে তোমার কাছে আসিনি, কিন্তু আজ যখন তোমার সামনে আছি সব কিছু সত্যি মনে হচ্ছে। তুমি দেখতে খুব সুন্দর। সামিরা আস্তে আস্তে তার কাঁধে মাথা রেখে বলল, যখন একজন নারীকে তার পুরুষ তার বলে, তখন সে বয়স দিয়ে তৈরি হয় না, সে মুহূর্ত দিয়ে তৈরি হয়। শুধু এই মুহূর্তে থাকো অর্জুন, আর আমি তোমাকে সেই ভালোবাসা দেব যা কেউ কখনো দেয়নি। অর্জুন তার চোখের দিকে তাকিয়ে আবার তার কপালে চুমু খায়। এক গভীর নিঃশ্বাস ফেলে বলে, আজ আমার নিঃশর্তভাবে এবং কোনো প্রশ্ন ছাড়া তোমার। বাইরে বৃষ্টি শুরু হলো, বাতাসে গোলাপের সুগন্ধ ছড়িয়ে পড়ল। রাত আরও গভীর হচ্ছিল, কিন্তু মনে হচ্ছিল যেন ভরে সময় থেমে গেছে। আলোর শিখা ধীরে ধীরে ম্লান হয়ে আসছে, কিন্তু এখন অর্জুন এবং সামিরার চোখে গভীরতা ছিল, বিশ্বাসের, ভালোবাসার। অর্জুন সামিরার হাত তার বুকে রেখে বলল, না, এই হৃদস্পন্দন এখন তোমার। যতক্ষণ এটা চলতে থাকবে আমি তোমারই থাকব। সামিরার চোখে এক ঝলকানি, আর সেই ঝলকানিতে যৌবন ছিল না, এটা ছিল সত্যিকারের ভালোবাসার আলো। সে আরও কাছে এলো। সে তার বুকে কপাল রেখে বলল, আমি জীবনে মাত্র দুবার আমার হৃদয়ের তৃপ্তি পেয়েছি। একবার যখন তুমি আমাকে স্ত্রী বলেছিলে, এবং দ্বিতীয়বার যখন তুমি আমাকে তোমার বলেছিলে। অর্জুন তার চুলে আস্তে আস্তে আদর করে বলল, আমি শপথ করছি, আমি তোমার চুলের প্রতিটি অংশ ভালোবাসি। সামিরার ঠোঁট কাঁপছিল, কিন্তু কেবল একটি শব্দ বেরিয়ে এসেছিল, আজ আমার ইচ্ছা পূর্ণ হয়েছে। আজ তুমি আমার হৃদয়ের প্রতিটি শূন্য কোণে বস্তি স্থাপন করেছ। অর্জুন হাসল। তার চোখে সেই নিষ্পাপ্যতা ছিল যা কেবল প্রথম প্রেমে পাওয়া যায়। সে সামিরার এত কাছে এসেছিল যে তাদের বিশ্বাসও আলাদা মনে হয়নি। তারপর অর্জুন ফিসফিসিয়ে বলল, এখন আমার জীবনের প্রতিটি দিন কেবল তুমি। তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ আমি। আজ এটা বুঝতে পেরেছি। সেই রাতে তারা দুজনেই কোনো প্রতিশ্রুতি দেয়নি, তারা কোনো শপথ নেয়নি, কারণ তাদের নীরব চোখ সব কিছু বলে দিয়েছে। ঘরটি আর কেবল একটি জায়গা ছিল না, এটি তাদের প্রেমের গল্প হয়ে উঠেছে। বাইরে বাতাসে এক অদ্ভুত ঝাপসা শোনা যাচ্ছিল, মিষ্টিতা ছড়িয়ে পড়ছিল। অর্জুন অনুভব করেছিলেন যে তিনি এইমাত্র জানতে পেরেছেন যে গোপনে ভালোবাসাটা অজান্তেই ঘটে গিয়েছিল। কিন্তু এখানে ভালোবাসাটা একতরফা ছিল না। সামিরা হাল ছাড়েনি। সে অর্জুনের কাছে এসে তার ঠোঁটে আঙুল রাখল। এখন কিছু বলবো না, শুধু অনুভব করো। অর্জুনের চোখ অবাক হয়ে গেল, যেন সে ৮০ বছরের বৃদ্ধা নয়, বরং ২৫ বছরের একজন প্রাণবন্ত নারী। প্রতিটি নড়াচড়ায় আবেগ, প্রতিটি স্পর্শে ক্ষুধা, যেন বছরের পর বছর ধরে অদম্য তৃষ্ণা। না, সামিরা অর্জুনকে কোলে নেয়, কিন্তু কোনো সূক্ষ্ম অনুভূতি দিয়ে নয়, বরং পূর্ণ শক্তি দিয়ে। আজ রাতটা আমার, আর তুমিও। অর্জুনের কিছু করার দরকার ছিল না। সামিরা ইতিমধ্যেই প্রেমে ডুবেছিল। ভালোবাসার ঢেউ সমুদ্রের মতো উঠে গেল এবং অর্জুন তাতে ভাসতে লাগলেন। সেই রাতটি প্রাসাদের সবচেয়ে সুন্দর রাত হয়ে ওঠে, বরং ঝোড়ো প্রেমের গল্প। সকাল হওয়ার সাথে সাথে দাসীদের মধ্যে ফিসফিসানি শুরু হয়ে গেল। আজ ম্যাডাম আবারও তারুণ্যের উদাহরণ হয়ে উঠেছেন। এখন মালিকও তার প্রেমে পড়ে গেছে। অর্জুনের প্রায় মনে হতো যে ওই ঘরে এমন কিছু আছে যা আজও অকথিত রয়ে গেছে। সেদিন সে সাহস সঞ্চার করল। দরজাটা অর্ধেক খোলা ছিল। হৃৎপিণ্ড আরও জোরে স্পন্দিত হতে লাগল। সে ধীরে ধীরে ভেতরে গেল। ঘরটি মৃদু আলোয় জ্বলজ্বল করছিল। পুরনো আসবাবপত্র, দেওয়ালে ঝুলন্ত ছবি, এক কোণে ভারী কাঠের আলমারি, যেখানে অনেক ফাইল। অর্জুনের চোখ গেল কাছে রাখার টেবিলের দিকে। সেখানে এক মোটা খাম পড়েছিল, যার কোণগুলো হলুদ হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যেন বারবার স্পর্শ করা হয়েছে।
যখন সে খুলল, এক ছবিতে তার বাবা সুরেশ মেহতা এবং সমীরা একসাথে দাঁড়িয়েছিলেন। বাবার মুখে একটু হাসি ফুটে উঠল। অর্জুনের চোখ খোলাই রইল। ঠিক তখনই এক আওয়াজ এলো, সর্বোপরি তুমি সব দেখেছ। অর্জুন পিছনে ফিরে তাকালে সমীরা দাঁড়িয়েছিল। চোখে কোনো ভয় বা বিস্ময় ছিল না, যেন সে ইতিমধ্যেই জানত যে এই মুহূর্তটি আসবে। অর্জুন ছবিটা লুকিয়ে রেখেছিল। কাঁপতে কাঁপতে সে বলল, এই বিয়েটা কোনো চুক্তি নয়, বরং প্রতিশোধ। সমীরা হাসল। তুমি খুব বুদ্ধিমান হয়ে উঠলে অর্জুন। আমি ভাবিনি তুমি এত তাড়াতাড়ি সত্যতা জানতে পারবে। অর্জুন ফিরে বলল, তুমি আমার অসহায়তার সুযোগ নিয়েছ। আমার বাবার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে ঘুঁটি হিসেবে ব্যবহার করা হয়েছিল। সমীরা বলল, এখন তুমি সব জানো। শোনো অর্জুন, আমি তোমার বাবাকে ভালোবাসতাম। সে ছিল আমার প্রথম এবং শেষ ভালোবাসা। আমার বয়স যখন 25 বছর, তখন আমার স্বামী মারা যান। আমি একা ছিলাম। তোমার বাবা আমাকে সমর্থন করেছিলেন। আমি ভেবেছিলাম এটাও ভালোবাসা, কিন্তু সে আমাকে ব্যবহার করতে থাকল। যখন আমি বিয়ের কথা বললাম, সে আমাকে প্রত্যাখ্যান করল। আমি সেদিন শপথ নিলাম, যদি সে না হয় তাহলে তার রক্ত। ছোটবেলায় যখন তোমাকে দেখেছিলাম, তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম যে তুমি আমার প্রতিশোধ নেওয়ার পথ। আমি তোমাকে বিয়ে করেছি। আমি চাই তুমি এটাতে স্বাক্ষর করো, যাতে তুমি কখনো আমাকে ছেড়ে যেতে না পারো। সমীরা কিছুক্ষণ থেমে গেল। তারপর সে হেসে বলল, কিন্তু তুমি এমনটা করেছ যা তোমার বাবা কখনো করতে পারেননি। তুমি আমাকে সম্মান করেছ এবং বুঝেছ। তোমার মানবিকতা আমার ঘৃণা গলিয়ে দিয়েছে অর্জুন। এখন আমি তোমার প্রেমে পড়ে গেছি। আমি তোমার দাস হয়ে গেছি। অর্জুন কাঁপা কাঁপা গলায় বলল, তুমি আমাকে বন্দী করতে চেয়েছিলে, কিন্তু তুমি নিজেই আমার ভালোবাসায় বন্দী হয়ে গেছ। তোমার প্রতিশোধ, তোমার ঘৃণা হারিয়ে গেছে সমীরা, কিন্তু এখন তোমার চোখে যা আছে তা হলো ভালোবাসা। অর্জুন সমীরার কবজি ধরে রাখল। সে তাকে বুকে জড়িয়ে ধরল। আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কারণ তোমার হৃদয় এখন পরিষ্কার এবং আমি এটা বুঝতে পারছি। সমীরা কাঁদতে শুরু করল এবং বলল, এখন যদি মৃত্যুও আসে, তবুও সে আফসোস করবে না। তোমার ভালোবাসা অর্জুন পেলাম। সেই প্রাসাদটি অর্জুনের প্রাসাদে পরিণত হয়। সমীরা অসুস্থ হয় এবং কয়েক সপ্তাহের মধ্যেই সে চিরতরে চলে যায়। অর্জুন শেষকৃত্যে এই ছবি বলেছিল, আমি তোমাকে ক্ষমা করে দিলাম সমীরা, তুমিও আমাকে ক্ষমা করো। গল্পটি এখানেই শেষ হয়নি। সমীরার 22 বছরের দাসী কিরণ, যে সবসময় অর্জুনের সেবা করত, এখন তার আরও কাছে আসতে শুরু করে। দুজনের সম্পর্ক ছায়া থেকে বেরিয়ে এসে আলোতে এসেছিল। অর্জুন কিরণকে বিয়ে করে। এখন প্রাসাদে একাকিত্ব বা নীরবতা নেই। অর্জুনের মা এবং বোনেরাও সেখানে ছিলেন। যেখানে একসময় সমীরার অসম্পূর্ণ ভালোবাসা প্রতিধ্বনিত হয়েছিল, এখন কিরণের হাসি আর অর্জুনের শান্তিপূর্ণ জীবন সেখানেই স্থির হয়ে গেছে। এই গল্প থেকে আমরা শিখি যে ভালোবাসা কেবল একটি শারীরিক সম্পর্ক নয়, বরং এমন একটি আবেগ যা ঘৃণাকেও মুছে ফেলতে পারে। প্রতিশোধের জন্য সমীরা একটি সম্পর্কে জড়িয়ে পড়ে, কিন্তু অর্জুনের ভালোবাসা এবং মানবিকতা তার হৃদয় বদলে দেয়। যে নারী কেবল প্রতিশোধ নিতে চেয়েছিল, শেষ পর্যন্ত সে প্রেমের বন্দী হয়ে গেল। এই গল্পটি আমাদের বলে যে সত্য, অনুগত এবং হৃদয় থেকে ভালোবাসা হলো সবচেয়ে বড় শক্তি। অনেক সময় আমরা অন্যদের কষ্ট দেওয়ার কথা ভাবি, কিন্তু আমরা নিজেরাই তাদের প্রেমে আটকে যাই। সম্পর্কের মধ্যে যদি শ্রদ্ধা, বোঝাপড়া এবং আবেগ থাকে, তবে প্রতিটি ক্ষত নিরাময় করা যায়। অর্জুন যা ক্ষমা করেছিল তা তার সবচেয়ে বড় জয় হয়ে ওঠে। আর যে কেবল প্রতিশোধের কথা ভেবেছিল, তার হৃদয়েও সত্যিকারের ভালোবাসা জেগে উঠল। তো বন্ধুরা, যদি এই আবেগঘন এবং শিক্ষামূলক গল্পটি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আরও হৃদয়স্পর্শী গল্প আপনার কাছে পৌঁছতে পারে।